ইসরায়েলে একের পর এক বিস্ফোরণ, মুহুর্মুহু বোমায় তেহরানে বাড়ছে প্রাণহানি। আক্রান্ত না হলে প্রতিবেশী দেশে আক্রমণ করবে না ইরান। রাতে বড় হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। জ্বালানি নিয়ে শঙ্কায় পাম্পে গাড়ির সারি, বাড়তি চাহিদায় সীমা বেঁধে দেয়ায় বিপাকে অনেকে। উদ্বিগ্ন না হওয়ার আহ্বান। বোতলে তেল দেয়াকে কেন্দ্র করে ঝিনাইদহে যুবককে পিটিয়ে হত্যা। পরিকল্পিত জাকাত বণ্টনে 10 থেকে 15 বছরে দারিদ্র্য বিমোচন সম্ভব। এতিম ও আলেমদের সম্মানে ইফতারে প্রধানমন্ত্রী। রমজানকে লোভের মাস না করার আহ্বান। জনপ্রত্যাশা পূরণে বিএনপির এমপিদের প্রশিক্ষণ। সংসদকে অতীতের খারাপ সংস্কৃতি থেকে বের করার প্রত্যয়। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার প্রস্তুতি সম্পন্ন। এবং ধর্ষণকারীরা নয়, ধর্ষণের শিকার কিশোরীকে হত্যা করেন সৎ বাবা। অপমান থেকে মুক্তি পেতেই খুনের পরিকল্পনা। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। উপসাগরীয় দেশগুলোতে আক্রমণ অব্যাহত রেখেছে ইরান। এদিকে তেহরানের বিমানবন্দর সহ সরকারি বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে তেল আবিব। প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে পাল্টা আক্রমণ না করার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। ইরানে ভয়াবহ বোমা বর্ষণের ইঙ্গিত দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। শনিবার ভোরে রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলে নতুন করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে বলে জানিয়েছে আইডিএফ। হামলা অব্যাহত রয়েছে কাতার, বাহরাইন, সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোতেও। তেল ক্ষেত্র ও বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর দাবি করেছে সৌদি আরব। তবে প্রতিবেশী দেশগুলো থেকে হামলা না হলে ইরান সেখানে পাল্টা আক্রমণ চালাবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। গত কয়েকদিন হামলা চালানোর জন্য ক্ষমা চেয়েছেন পেজেশকিয়ান। এদিকে ইরানের আক্রমণের জবাবে দেশটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইরানের বিমানবন্দর মেহরাবাদে নতুন করে হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের যোগাযোগ ব্যবস্থা ধ্বংসের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সেনাবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে, তাদের নৌবাহিনী নেই, যোগাযোগ ব্যবস্থা ধ্বংস, তাদের নেতারাও নেই, নেতৃত্বের 2 ধাপ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। Their air force is wiped out entirely. এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানে এ যাবৎকালের সর্ববৃহৎ বোমা হামলার ইঙ্গিত দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। আমাদের সবচেয়ে বড় বোমা অভিযান হবে এবং আমরা ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের ওপর সর্বাধিক ক্ষতি করার পরিকল্পনা করছি। তেল আবিব ওয়াশিংটনের যৌথ হামলায় তেহরানে বেড়েই চলেছে প্রাণহানি। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের রাষ্ট্রদূত অভিযোগ করেন দেশ দুটি জনবহুল বেসামরিক এলাকায় এবং অবকাঠামোতে হামলা চালাচ্ছে। এদিকে লেবাননেও অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। রাইসা জান্নাত, সময় সংবাদ। জ্বালানির মজুত নিয়ে শঙ্কায় ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি। বাড়তি চাহিদায় অনেক পাম্পে মিলছে না তেল। সীমা বেঁধে দেয়ায় বিপাকে পড়েছেন দূরপাল্লার চালকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো জ্বালানি না পেয়ে ক্ষুব্ধ অনেকে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন সরবরাহে ঘাটতি নেই, আইন মেনেই নির্দিষ্ট পরিমাণ জ্বালানি দিচ্ছেন তারা। রাজধানীর বিজয় সরণি থেকে আসাদ গেট পর্যন্ত কয়েক কিলোমিটার লম্বা সারি। ব্যক্তিগত গাড়ি কিংবা মোটরসাইকেল। পেট্রোল পাম্প থেকে জ্বালানি সংগ্রহে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। এখানে আছি 2 ঘন্টা সিরিয়ালে বসে। সাভারে গেছিলেন, ওখানে আর অনেক লম্বা সিরিয়াল, ওখানে দেখে তারপর আবার এখানে চলে এসেছি। মধ্যপ্রাচ্য সংঘাতকে কেন্দ্র করে সংকটের আশঙ্কায় জ্বালানি তেল বিক্রি সীমা বেঁধে দিয়েছে সরকার। জ্বালানি সংগ্রহের সময় চালক, পাম্প কর্মীদের সঙ্গে হচ্ছে বাকবিতণ্ডাও। তবে আইন মেনেই নির্দিষ্ট পরিমাণ জ্বালানি দিচ্ছে পাম্পগুলো। এখনো পাম্পে যাইতে পারি নাই, ওনারা শুনছি যে 1500 টাকা তেল দিচ্ছে। যাই দেয় তার উপর আমরা নির্ভর করতে হবে। সংকট হবে না না হবে এটা এই দেশে বলা যায় না, কারণ এই দেশে হুজুগে বাঙালি। এদিকে বিক্রি সীমার কারণে দূরপাল্লার চালক যেমন চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন না, তেমনি সরকারি হিসাবের জ্বালানি পেতেও সময় লাগছে কয়েক ঘন্টা। 2-3 স্টেশনে গেছে, তা তেল নাই তাই বলছে। ফকিরা পুলিশ স্টেশন, ওইখানে গিয়ে আসলে খুব হয়রানির শিকার হয়েছে, আমাদের ঢুকতে দেয়নি। রাজধানীর শাহবাগ, পরিবাগ, তেজগাঁও ও নীলক্ষেত এলাকায় ফিলিং স্টেশনগুলোতেও যানবাহনের ভিড়ে সংলগ্ন সড়কগুলোতে তৈরি হয়েছে তীব্র যানজট। সেই সকাল 7টা থেকেই মানুষ তারও আগ থেকে আসতেছে, কিন্তু লাইন কোনোভাবেই কমানো সম্ভব হচ্ছে না।
এদিকে ঢাকার বাইরেও পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। কোনো কোনো পাম্পে সীমিত করা হয়েছে বিক্রি, আবার জ্বালানি সংকটে বন্ধ করা হয়েছে অনেক পাম্প। ওনারা তো বলছে ওনাদের স্টক শেষ, সারা রাত ওনারা তেল দিয়েছে, সব জায়গায় অ্যাভেলেবেল দিচ্ছে না, এখান থেকে দিচ্ছে। ওভারলোড করি মানুষে এতগুলো তেল পরিমাণ নিচ্ছে, এটা বলার বাইরে। গভর্নমেন্টের এখানে অ্যাভেলেবেল তেল আছে, গাড়ি জাহাজও আসতেছে ইনশাআল্লাহ। সংকটকে পুঁজি করে জ্বালানি তেল পাচার রোধে সীমান্ত এলাকায় টহল ও তল্লাশি জোরদার করেছে বিজিবি। দেশে জ্বালানি পর্যাপ্ত মজুদ থাকায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে সরকার। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঝিনাইদহে তেল নিতে এসে বাকবিতণ্ডার জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পেট্রোল পাম্প কর্মচারীদের বিরুদ্ধে। স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে বোতলে তেল নিতে আসেন নীরব হোসেন। পাম্পের কর্মচারীরা বোতলে তেল দিতে না চাইলে তিনি পাশের পাম্পে চলে যান। ফেরার পথে নীরব দেখেন তাজ ফিলিং স্টেশনের কর্মচারীরা বোতলে এক গ্রাহককে দিচ্ছেন। বিষয়টির প্রতিবাদ করলে নীরবের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কর্মচারীরা পিটিয়ে তাকে গুরুতর আহত করে। পরে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাম্পের 3 কর্মচারীকে আটক করেছে র্যাব। পাঁচ লিটার বোতলে তেল মনে করেন মজুত করা হচ্ছে, তেল স্টক করে রেখে দেবে, কিন্তু আমাদের তেল দিচ্ছে না। দেওয়ার পরে সে এরকম ঘাইটাকে বলে, ভাই হাত দিয়ে বসে, ভাই আমাদের তেল দেবেন না। সে উঠে নেওয়া ঢেকা মেরে না ভেতরে থেকে লাঠি নিয়ে এসে বেরোনো শুরু করলো। তেল নিতে আসছি, দেয় নাই, তো পাশে আরেকজন আছে নাকি মানে তাকে বোতলে তেল দিছে, এটা নিয়ে কথা কাটাকাটির মাধ্যমে নাকি হচ্ছে তার মানে তার সাথে ঘাত প্রতিঘাতের একটা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ডাক্তারি পোস্টমর্টেম রিপোর্ট পাইলে জানা যাবে যে প্রকৃত কারণটা কি। আর এই টোটাল ঘটনাটা আমরা তদন্ত করে দেখছি আসলে প্রকৃতপক্ষে এখানে কি হয়েছিল। পর্যাপ্ত মজুদ থাকায় জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। সোমবার 2টি জাহাজ আসছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। চলতি মাসে আরও বেশ কয়েকটি চালান পাইপলাইনে আছে বলেও জানান তিনি। সংকট এড়াতে বিকল্প উৎসেও সরকার নজর রাখছে বলে জানান নীতি নির্ধারকরা। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে সংকট হতে পারে দেশেও, এমন শঙ্কায় জ্বালানি তেল নিয়ে হুলস্থুল কাণ্ড দেশ জুড়ে। বাড়তি তেল নেয়ার প্রবণতায় কোথাও কোথাও বন্ধই হয়ে গেছে ফিলিং স্টেশন। জ্বালানি তেলের প্রাপ্যতা নিয়েও জনমনে নানা প্রশ্ন। মাঠের পরিস্থিতি যখন এমন, তখন অভয় দিয়ে সরকার বলছে তেলের মজুদ নিয়ে কোনো শঙ্কা নেই। সূত্র জানাচ্ছে এখনও ডিজেলের মজুদ আছে 15 দিনের মতো, ফার্নেস ওয়েল চলবে আরও 50 দিন। চলতি মাসেই পাইপলাইনে আছে বেশ কিছু চালান। সোমবার দেশে নোঙ্গর করবে তেলবাহী 2টি জাহাজ। এছাড়া মাসের শেষ দিকে আরও 3টি চালানে প্রায় 1 লাখ টন ডিজেল ও 20,000 টন জেট ফুয়েল আসার কথা। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধানের কাছে সার্বিক জ্বালানি পরিস্থিতি অবহিত করেন সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তারা। পরে জ্বালানি মন্ত্রী সাংবাদিকদের বলেন, আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। আমার মজুদ আছে, কিন্তু ওই যুদ্ধ কবে থামবে কেউ তো আমরা জানি না। তা আগে থেকে আমার ঘর ঠিক করতে হবে না, সঞ্চয়তে রাখতে হবে না? সেই জন্য আমরা এই সঞ্চয়টা করছি। আমাদের আরও 2টো ভ্যাসেল আসছে 9 তারিখে, সুতরাং আমাদের যে শর্টেজ পড়ার কোনো সুযোগ নাই। সংকট এড়াতে বিকল্প উৎসে সরকার নজর রাখছে বলেও জানাচ্ছেন নীতি নির্ধারকরা। আমাদের এলএনজি, এলপিজি সকল ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং আগামী দিনগুলোতে যেন কোনো সংকট না ঘটে সে কারণে আমরা বিকল্প উৎস থেকে আমরা কাজ করছি। ফিলিং স্টেশনগুলোতে তেল কেনা বেচায় অনিয়ম ঠেকাতে রোববার থেকে ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে বলেও জানান মন্ত্রীরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দারিদ্র্য বিমোচনে জাকাত ব্যবস্থাকে রাষ্ট্রীয়ভাবে কাজে লাগাতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, পরিকল্পিত জাকাত বন্টনে 10 থেকে 15 বছরে দারিদ্র্য বিমোচন করা সম্ভব। এ সময় রমজানকে লোভের মাস বানিয়ে মানুষকে কষ্ট না দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। রমজানে প্রায় প্রতিদিনই সরকার ও রাজনৈতিক দল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্মানে ইফতারের আয়োজন করে থাকে। তবে এবছর দেশের চলমান বাস্তবতা ও বৈশ্বিক পরিস্থিতির কারণে জাঁকজমক আয়োজন থেকে বেশ দূরে বিএনপি ও তার সরকার। এবার সেই বার্তাই উচ্চারিত হলো খোদ সরকার প্রধানের বক্তব্যে। দেশের বর্তমান বাস্তবতায় এবং একই সাথে সমগ্র বিশ্বের বাস্তবতায় এবার আমাদেরকে একটু দেরি করেই আপনাদের সঙ্গে ইফতারের
আয়োজন করতে হয়েছে। শনিবার বিশিষ্ট আলেম, ওলামা, মাশায়েখ ও এতিমদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতার মাহফিলের আয়োজন করে সরকার প্রধান। এতে মিতব্যয়ী জীবনাচরণের বিষয়ে সবাইকে উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন পরিস্থিতির কারণে যেমন গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচন এবং তীব্রতা সাধনার অংশ হিসাবে এবারের রামাদানে আজ এবং গতকালের ইফতার মাহফিল সহ মোট 2টি ইফতার মাহফিলের আয়োজন করেছি আমরা। বৈশ্বিক পরিস্থিতির উন্নতি না হলে এবারের রামাদানে হয়তো আজকের এটি শেষ ইফতার মাহফিল আমাদের। দারিদ্র্য বিমোচনে জাকাত ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, প্রতি বছর হতদরিদ্র 5 লাখ পরিবারকে 50,000 থেকে 1 লাখ টাকা জাকাত দেওয়ার পরিকল্পনা আছে সরকারের। হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে 5 লক্ষ পরিবারকে আমরা 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা জাকাত দিতে পারি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এসব পরিবারগুলোর মধ্যে বেশিরভাগ পরিবারগুলোকে হয়তো পরের বছর আর জাকাত নাও দিতে হতে পারে। রমজানের পবিত্রতা রক্ষায় লাভ লোভ পরিহার করতে আহ্বান জানান তারেক রহমান। বলেন, মানুষের কষ্ট লাঘব করতে সবার সহযোগিতা প্রয়োজন। পবিত্র রমাদান ত্যাগ এবং সংযমের মাস, রহমত, বারকাত, সংযমের মাস। অথচ অপ্রিয় হলেও সত্য, রমাদান মাসকে আমাদের ভেতরে কেউ কেউ লাভ লোভ মাস হিসাবে বানিয়ে ফেলে। পবিত্র রমাদান মাসেও যারা অশুদ্ধ পন্থা অবলম্বন করছে, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, অনুগ্রহ করে আপনারা মানুষকে কষ্ট দেবেন না। জনগণের কল্যাণে সরকারের প্রতিটি কর্মসূচি ঠিকভাবে বাস্তবায়নে সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করেন প্রধানমন্ত্রী। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। 7 মার্চ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবস। রাজনৈতিক নানা অস্থিরতায় 2007 সালের এই দিনে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করেছিল সেনা সমর্থিত 1/11 সরকার। 1.5 বছর কারাবন্দী থাকা অবস্থায় নির্মম নির্যাতনের শিকার হন তারেক রহমান। সেই দিনগুলোর কথা জানাচ্ছেন আহমেদ সালেহীন। উত্তাল জনসমুদ্রে মহানায়কের আগমন ঘিরে দেশব্যাপী উন্মাদনায় ভেসেছিল সেদিন। কোটি মানুষের ভালোবাসায় বিশ্ব জেনেছিল 56,000 বর্গমাইলের নতুন কাণ্ডারি এসেছেন লাল সবুজের বাংলাদেশে। দুচোখ ভরা স্বপ্ন আর দেশ পুনর্গঠনের নতুন পরিকল্পনা নিয়ে এক নাবিকের এমন উপস্থিতি জানান দিয়েছিল বদলে যাচ্ছে বাংলাদেশ। তবে যাকে ঘিরে এত আলোচনা, জিয়া পরিবারের সন্তান সেই তারেক রহমানের পেছনের 17 বছরের গল্পটা ছিল সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘ নির্বাসিত জীবনের অবসানে তার দল, সমর্থক ও অনুসারীরা স্বস্তি পেলেও বিভীষিকাময় দিনগুলো পাড়ি দিতে হয়েছে পুরো জিয়া পরিবারকেই। 2007 সাল রাজনৈতিক অস্থিরতা ও অরাজকতার মধ্য দিয়ে 11 জানুয়ারি ক্ষমতায় আসে সেনা সমর্থিত মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। সে বছরের 7 মার্চ ভোররাতে আলোচিত 1/11 সরকার বিনা ওয়ারেন্টে ঢাকার মইনুল রোডের বাসভবন থেকে আটক করে তারেক রহমানকে। দেশি বিদেশি ষড়যন্ত্রে রাজনীতি থেকে সরিয়ে দিতে তার বিরুদ্ধে দেয়া হয় একে একে 13টি মামলা। 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে তাকে নেওয়া হয় ডিটেনশনে। 6 দফায় 13 দিনের রিমান্ডে নিয়ে করা হয় অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন। দেশ ও রাজনীতি ছাড়ার চাপ দেওয়া হয় তাকে। 2007 সালের 28 নভেম্বর আদালতের কাঠগড়ায় তারেক রহমান নিজেই তার উপর নির্যাতনের বর্ণনা দেন। বারবার রিমান্ডের নামে নির্যাতনের এক পর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে 2008 সালের 31 জানুয়ারি পিজি হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকদের দেয়া মেডিকেল রিপোর্টে বলা হয়, নির্যাতনে তারেক রহমানের মেরুদণ্ডের 2টি হাড় ভেঙে গেছে, বেঁকে গেছে কয়েকটি হাড়, কমেছে মেরুদণ্ডের 33টি হাড়ের দূরত্ব। চোখ ও হৃদযন্ত্রের নানা সমস্যার কথা উল্লেখ করা হয় সেই রিপোর্টে। স্বাস্থ্যের অবনতি হতে থাকলে রাজপথে আন্দোলনের চাপে 1/11 সরকার মুক্তি দিতে বাধ্য হয় তারেক রহমানকে। 2008 সালের 3রা সেপ্টেম্বর জামিন পান তিনি। 11 সেপ্টেম্বর রাতে উন্নত চিকিৎসার জন্য অসুস্থ তারেক রহমানকে নেওয়া হয় যুক্তরাজ্যে। নির্বাসিত জীবনের শুরু থেকে শেষ অবধি যুক্তরাজ্যেই থাকতে হয় তাকে। 1/11 সেনা সমর্থিত সরকার চলে গেল, পরবর্তী 15.5 বছর আওয়ামী লীগ শাসনামলে আর দেশে ফেরা হয়নি তারেক রহমানের। এমনকি 80-র অধিক মামলা দেওয়া হয় তার বিরুদ্ধে। আদালতকে ব্যবহার করে তার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা জারি করে শেখ হাসিনার সরকার। এর মাঝেই হারাতে হয় ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। ষড়যন্ত্রমূলক মামলায় 2018 সালে বন্দী করা হয় মা বেগম খালেদা জিয়াকে। বন্দী অবস্থায় নানা রোগে আক্রান্ত হন বেগম জিয়া। তাকে বঞ্চিত করা হয় উন্নত চিকিৎসা থেকে।
2024 সালের জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে নতুন করে দেশ গড়ার স্বপ্ন নিয়ে 2025-এর শেষে দেশে প্রত্যাবর্তন করেন জিয়া পরিবার ও বিএনপির কাণ্ডারি তারেক রহমান। সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে দেশি বিদেশি ষড়যন্ত্রে যাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছিল তার প্রতিপক্ষরা, সেই তারেক রহমান জীবন যুদ্ধে সংগ্রাম করে নির্বাসিত জীবন থেকে উঠে আসেন ক্ষমতার শীর্ষবিন্দুতে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। চাঁদা না দেয়া স্ত্রীর সামনে স্বামীকে ছুরিকাঘাতে হত্যা। কক্সবাজারে অভিযুক্তদের ধরতে অভিযানে পুলিশ। সদর হাসপাতালে লিফটের নিচ থেকে নারীর মরদেহ উদ্ধার। সংসদে অতীতের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি সরকার। গুলশানে দলীয় এমপিদের কর্মশালার এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনপ্রত্যাশা পূরণে দেয়া হচ্ছে প্রশিক্ষণ। আর প্রথা অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। ত্রয়োদশ সংসদে বিজয়ী 296 সংসদ সদস্যের মধ্যে 219 জনই নতুন। আর বিএনপি থেকে নির্বাচিত হয়ে প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন 146 এমপি। সংসদের কার্যপ্রণালী ও বিধিবিধান সম্পর্কে ধারণা দিতে 2 দিনের কর্মশালায় শেষ দিনে অংশ নেয় ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের এমপিরা। মাননীয় সংসদ সদস্য প্রশিক্ষণের এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, পুরনো সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চায় বিএনপি সরকার। ভবিষ্যৎ পার্লামেন্ট সেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে যে এইরকম একটি পার্লামেন্ট তারা দেখতে চেয়েছিলেন, যাতে অতীতের ব্যাড কালচার যেগুলো হয়েছে, যেগুলো ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেব। বিএনপি একটি কার্যকর সংসদ উপহার দিতে চায় উল্লেখ করে নতুন এমপিরা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। আর তথ্যমন্ত্রী জানান, রেওয়াজ অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন। একটা কার্যকরী সংসদের ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি সে বিষয়ে আমরা আমাদের মাননীয় এমপি মহোদয়দেরকে পরামর্শ বিনিময় করছি। আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দিবেন, এ ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। বিকেলে কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের সংসদ সদস্যদের প্রশিক্ষণের মধ্য দিয়ে শেষ হয় বিএনপির বিশেষ এই কর্মশালা। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সব ধরনের চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরোধী জামায়াতে ইসলামী একই সঙ্গে সব জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীর অধিকার ও মর্যাদা রক্ষার প্রতি অঙ্গীকারবদ্ধ। শনিবার সন্ধ্যায় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে কথা বলেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আরও বলেন, জাতীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও বিশ্বব্যাপী শান্তি রক্ষার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তার দলের। Please be bestow your special assistance to make this world calm and comfortable to live every human being here. And please be bestow your help and divine assistance to Bangladesh to maintain a peaceful civil country which will be comfortable for every citizen. জুলাই অভ্যুত্থানের পর বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও ষড়যন্ত্র করে অনির্বাচিত সরকারের মেয়াদ বাড়াতে চেয়েছিল একটি পক্ষ, এমন অভিযোগ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউতে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি আরও বলেন, নিশিরাত ও আমিডামি নির্বাচন করার কারণেই জনগণ বুঝে গিয়েছিল গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্টকে বিতাড়িত করা ছাড়া উপায় নেই। এ সময় মন্ত্রী বলেন, ক্ষমতাসীন ও মুক্ত বেগম খালেদা জিয়ার চেয়ে ক্ষমতাহীন ও বন্দী খালেদা জিয়া অনেক বেশি শক্তিশালী। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলেও এই সত্য প্রতিষ্ঠিত হয়েছে। ক্ষমতাসীন বেগম খালেদার চাইতে ক্ষমতাহীন খালেদা জিয়া অনেক শক্তিশালী। আমাদের কাছে প্রমাণ হয়ে গিয়েছে, মুক্ত খালেদা জিয়ার চাইতে বন্দী খালেদা জিয়া অনেক বেশি ক্ষমতাবান। আজ আমাদের কাছে প্রমাণ হয়ে গিয়েছে, জীবিত খালেদা জিয়ার চাইতে মৃত খালেদা জিয়ার আয়ু অনেক লম্বা। খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রথমে দেয়া হবে নোটিশ, তাতে কাজ না হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। জলাবদ্ধতা ও মশার উপদ্রবের অন্যতম কারণ হিসেবে খালের দূষণ দখলকে চিহ্নিত করে এবার জোরে সোরে মাঠে নামছে ঢাকা উত্তর সিটি। বুলবুল রেজা রিপোর্ট।
মিরপুর এলাকার 22টি খাল, প্যারিস খাল, সাংবাদিক কলোনি খাল মিলেছে 60 ফিট খালের সঙ্গে। পাখির চোখে দেখলে এগুলোকে এখন আর কোনোভাবেই খাল বলে চিহ্নিত করা যায় না। দূষণার দখলে প্রতিটি খাল পরিণত হয়েছে নালায়। এসব এলাকা পুরোটাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায়। আমরা ছোটবেলাতে শুনে আইছি এই খালটা 30 ফিট, খাল তো ড্রেন হয়ে গেছে সামনে দা, ওই সামনে গেলে 6 ফিটও নাই খাল। ড্রেনের সাথে যাদের পারে তারাই হয়তো আরো বৃদ্ধি করে এটা দখলের চেষ্টা করতেছে। প্যারিস খালের এক পাশে গড়ে উঠেছে বস্তি, আরেক পাশে শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট সহ বহুতল ভবন। বেসরকারি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান তো আছেই, সেই সঙ্গে ওয়াসা দখল করেছে খালের একাংশ। শুধু আধা ঘন্টা যদি বৃষ্টি হয়, যে খালগুলো আছে সব জায়গার তলায় যায়, তলায় এবং উপরে রোডের মধ্যে উপচে পড়ে। পানি হওয়ার পরে মানুষ কিন্তু পানিতে ভাসে। এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে করা হবে, যাতে ভবিষ্যতে এই উদ্ধারকৃত জমি এবং খালগুলো আবার পুনরায় দখল না হয়ে যায়। এটা একটা চ্যালেঞ্জ। এলাকার লোকজন বলছেন জলাবদ্ধতা তাদের প্রধান সমস্যা, আর সেজন্য দায়ী করছেন খালগুলোর দখল আর দূষণকে। এই খালের যে ময়লাগুলো সব আসে, ময়লাগুলো কি করে এখান থেকে উঠে আবার পাড়ে রাখলে কি হয়, আধা ঘন্টা পরে আবার খালে পানিগুলো পড়ে যায়। এই খালটা অ্যাকোয়ার হয় নাই সরকারের পক্ষ থেকে, তো না হওয়ার কারণেই এই জলাবদ্ধতা। খালটা শুরু হয়ে গেছে, একবারে ওনারা দখল করে ফেলছে। এই কারণে এই ময়লাগুলো আস্তে আস্তে ওই হ্যাভেন্সির পিছনে গিয়ে জমে, আস্তে আস্তে সব ময়লা এই আপনার পুরো খাল এই পাশটা জ্যাম হয়ে যায় আর কি। এটি রাজধানীর মিরপুরের প্যারিস খাল। এই খালের দুপাশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা এবং বস্তি। এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা এই খালেই তাদের ময়লা আবর্জনা ফেলে থাকেন। যারা এই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন তাদের দাবি, এই এক সপ্তাহ না যেতেই আবারও এই খালের যে প্রবাহ রয়েছে, অর্থাৎ পানির প্রবাহ, সেটি বন্ধ হয়ে যাবে এই ময়লা আবর্জনার কারণে। প্রশ্ন হচ্ছে, তাহলে এর সমাধান কি? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক বলছেন সমাধান আছে, যে কোনো মূল্যে উদ্ধার করা হবে খাল, ফিরিয়ে আনা হবে স্বাভাবিক পানি প্রবাহ। আমরা আশা করি তাদেরকে একটা ব্যবস্থার করার মাধ্যমে আমরা উচ্ছেদটা করতে চাই, কারণ মানবিক কারণে এই কাজটা আমাদেরকে করতেই হবে। তারা দীর্ঘদিন তাদের হয়তো বাসস্থান নেই, কিংবা যারা বাসস্থান আছে এলাকায় তাদের থাকার মতো বাসস্থান আছে, তারপরও অবৈধ স্থাপনা যারা তৈরি করেছে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা হবে। দখলদার চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনার পরামর্শ নগর পরিকল্পনাবিদের। এই চক্রের সাথে রাজনীতিবিদ কারা জড়িত ছিল, কারা সমাজে প্রভাবশালী ছিলেন, কারা পুলিশ, কারা ডিসি, কারা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, কারা সিটি কর্পোরেশন রাজুকের কর্মকর্তা আছেন, এই পুরো চক্রটাকে চিহ্নিত করা দরকার। এর আগেও একাধিকবার খালের দুপাশ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। সুবিধাবত সময়ে দখলদাররা আবারও ফিরে আসে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। অবৈধ খাল দখলদার ও আশ্রয় প্রশ্রয়দাতাদের কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার দ্রুত হেলথ কার্ড চালু করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এদিকে ঈদকে কেন্দ্র করে অবৈধ মজুত বন্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে সব কথা বলেন প্রতিমন্ত্রীরা। বিএনপি সরকার গঠনের 2 সপ্তাহের মধ্যেই সরেজমিনে মাঠ পর্যায়ে তদারকিতে যাচ্ছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সমস্যা ও সমাধানে নিচ্ছেন নানা পরামর্শ। শনিবার সকালে রাজধানীর মান্ডায় শাপলা সিটিতে খাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। অবৈধ দখলদারদের দেন কড়া হুঁশিয়ারি। দখলদারদেরকেও আশ্রয় প্রশ্রয় দিলে তাদেরকেও আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি। অবৈধ দখলদার তারা তো দখলদার, সুতরাং দখলদারদেরকে উচ্ছেদ করা এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া। এই ব্যাপারে আমরা তো সরকারও এই ব্যাপারে সচেতন, আমরাও এই ব্যাপারে সচেতন, এবং তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে কেউ আশ্রয় প্রশ্রয় দিলে তাকেও আইনের আওতায় আনা হবে। সুতরাং দখলদারদের কোনো রকম আশ্রয় প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। রাজধানীর শ্রীডাপ মিলনায়তনে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পিপিআরসি আয়োজিত সংলাপে অংশ নেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এম এ মুহিত। বলেন, সরকার হেলথ কার্ড নিয়ে কাজ শুরু করেছে। প্রাইমারি স্বাস্থ্যসেবাকে আরও সার্বজনীন করতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। দালালদের দৌরাত্ম্য দূর ও চিকিৎসকদের অফিস নিশ্চিত করাও সরকারের লক্ষ্য। হাসপাতালে যাওয়া নিয়ে বা চিকিৎসা নিয়ে মূল সমস্যা 2-3টা। অপরিষ্কার, ঢুকতেই যে আউটডোরের জায়গাটা, সেই জায়গায় যে ময়লা, সেই জায়গায় যে কেওস, সেই জায়গায় যে দালালের দৌরাত্ম্য, ওখান থেকেই
মূল অসন্তুষ্টিটা আমার কাছে মনে হয়েছে। এদিকে নিজ নির্বাচনী এলাকায় বাজার তদারকিতে গিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ঈদকে কেন্দ্র করে কেউ যেন অবৈধ মজুত করতে না পারে সে বিষয়ে কঠোর অবস্থানে সরকার। ঈদকে কেন্দ্র করে আমাদের এই মশলার আড়ত এবং এই পাইকারি বাজার সেখান থেকে সরবরাহ সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা এবং কেউ কি অবৈধভাবে কোনো মজুতদারি করে অতি মুনাফা লাভের চেষ্টা করছে কিনা এই বিষয়গুলো মনিটরিং করার জন্য আমরা ওনাদের সাথে এসেছি। এছাড়া গ্যাস সংকট নিরসনে ঈদের আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। বাসান্নান্ন নয়, জাতীয় দলের প্রধান নির্বাচক পদে নতুন কাউকে দেখতে চান সাবেক ওপেনার ইমরুল। সব জটিলতা কাটিয়ে দ্রুত সাকিবকে ফেরানোর দাবি। সাকিবের মতো একটা লেজেন্ড প্লেয়ার যখন বাংলাদেশে যেতে পারে না তার নিজের কান্ট্রিতে, মানুষের খুব শক্ট হয় যে আসলে কেন এরকম হয় তোমার দেশে। ঈদ কেনাকাটায় জমজমাট রাজধানীর বিপণী বিতানগুলো। নতুন পোশাক কেনার পর ক্রেতারা ছুটছেন জুতার দোকানে। ছেলেদের পছন্দ পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং লোফার, আর মেয়েরা খুঁজছে পছন্দের হাই হিল। ঈদ আনন্দ বাড়িয়ে তুলতে অন্যতম অনুষঙ্গ পোশাক। তাই সাপ্তাহিক ছুটির দিনে ঈদ কেনাকাটায় জমজমাট রাজধানীর শপিং মলগুলো। অনেকেরই এরই মধ্যে পোশাক কেনা শেষ। পোশাকের সঙ্গে মিলিয়ে তাই জুতা কেনায় ব্যস্ত কেউ কেউ। ফ্যাশন, আরাম আর ট্রেন্ডকে প্রাধান্য দিয়ে বাছাই করছেন কাঙ্ক্ষিত জুতা। মেয়ের জন্য জুতা কিনতে এসেছি, নিজের জন্য কিনবো। ছেলের জন্য জুতা, আমার মেয়ের জন্য জুতা। আমার ড্রেস কেনা হয়ে গেছে, এখন জুতো দেখি। মেয়েদের পছন্দের তালিকার শীর্ষে হাই হিল। আরামকে প্রাধান্য দিয়ে কেউ কেউ আবার খুঁজছেন ফ্ল্যাট স্যান্ডেলও। অ্যাজ আমার হাইটটা একটু বেশি, তো আমি একটু নিচু জুতা, একটু শু টাইপস দেখতে যাচ্ছিলাম। কমফোর্টটা হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট, ডে টু ডে যাতে হচ্ছে ভালোভাবে একটু পরা যায়। পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে এবার ছেলেদের ক্ষেত্রে বেশি প্রাধান্য পাচ্ছে লোফার কিংবা হাফ শু। পায়জামার সাথে যেটা ম্যাচ করে এই ধরনের জুতা কিনব, মানে পাঞ্জাবির সাথে লোফার এটা কিনবো আর কি। বিক্রেতারা বলছেন এবার রমজানের শুরু থেকেই ছিল চোখে পড়ার মতো ভিড়। ক্রেতা আকৃষ্ট করতে মূল্য ছাড়ও দিচ্ছে ব্র্যান্ডগুলো। প্রচুর পরিমাণ কালেকশন এবার আমাদের বেচাকেনা খুবই ভালো। চাঁদ রাত পর্যন্ত বেচাকেনা আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। চিরচেনা রূপ না পেলেও বইপ্রেমীদের পদচারণায় বেড়েছে ২১ বইমেলায়। সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে বেড়েছে লেখক পাঠকের সমাগম। শিশু প্রহরের অন্যতম আকর্ষণ পাপেট শোতে মুখরিত হয় মেলা প্রাঙ্গণ। অমর ২১ বইমেলায় শিশুদের আগ্রহের কেন্দ্রে থাকে শিশু প্রহর। সাপ্তাহিক ছুটির দিন শনিবার সকালেই গেট খুলে দেওয়া হয় আর শুরু হয় শিশুদের হই হুল্লোড়। শিশুদের সবচেয়ে আগ্রহের আয়োজন পাপেট শো। গল্পের আসরে বাবা মায়ের হাত ধরে আসা ছোট ছোট সোনামণিদের কলকাকলিতে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। আমার সিসিমপুর পাপেট শো দেখতে ভালো লাগে। সুন্দর সুন্দর বই কিনতে এসেছিলাম এখানে। বইমেলা আসার জন্য অনেক আগ্রহ নিয়ে থাকি আমরা। বাচ্চাদের নিয়ে আসছি বইমেলার এই সিসিমপুর এটা দেখার জন্য। নির্বাচন ও রমজানের ভিন্ন বাস্তবতায় এবার বইমেলা শুরু হওয়ায় পাঠক সমাগম কম হওয়ার শঙ্কা কাটছেই না লেখক ও প্রকাশকদের। অন্যান্য বছরের তুলনায় এবার পাঠক অনেকটাই কম, গতকালকে একটু হ্রাস হয়েছিল। লেখকরা বলছেন বিজ্ঞান ও সায়েন্স ফিকশনের বইয়ের চেয়ে রহস্যের উপন্যাসের প্রতি ঝোঁক বেশি বর্তমান প্রজন্মের। এই প্রজন্মটা বই বিমুখ, তারা বই থেকে ডিটাচড, ফেসবুক এগুলো নিয়ে পড়ে আছে। পাঠকরা সাধারণত গল্প, উপন্যাস এ ধরনের বই পছন্দ করে। এদিকে সন্ধ্যায় একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আসেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। তরুণদের বইয়ের প্রতি আগ্রহ বাড়ানোর আহ্বান জানান তারা। তারাই তো জাতির ভবিষ্যৎ। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে দেয়া ধর্মীয় স্থাপনা সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বিএনপি। রাজধানীর মহাখালীর শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের নাট্য মন্দির সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ঢাকার ২ সিটির প্রশাসক। মসজিদ, মন্দির সহ সব ধর্মীয় স্থাপনার উন্নয়নে প্রশাসন কাজ করবে জানিয়ে প্রশাসকরা বলেছেন, প্রধানমন্ত্রীর এই আসনে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হলে সরকারের সমালোচনা করার আহ্বানও জানান নেতারা। ভোটের আগেই মন্দির সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে জয় পেয়ে সরকার গঠনের ১ মাস না পেরোতেই এবার ওয়াদা রক্ষার নজির স্থাপন হলো ঢাকায়।
রাজধানীর মহাখালীর শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের সংস্কার কাজ উদ্বোধন করতে এক মঞ্চে ঢাকার 2 সিটি কর্পোরেশনের 2 প্রশাসক। আগের মন্দিরের পাশাপাশি হবে নতুন নাট মন্দিরও। ভিত্তিপ্রস্তর দেওয়া হয় সংস্কার কাজের। উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, অগ্রাধিকার ভিত্তিতে ধর্মীয় উপাসনালয়গুলোর সমস্যা সমাধান করতে সরকার ও প্রশাসন আন্তরিক। আমি একা মশা ঠিক করতে পারবো না, আমি একা দুর্গন্ধ মুক্ত করতে পারবো না, আমি একা বর্জ্য ব্যবস্থাকে সঠিক করতে পারবো না। আপনারা আমাকে সহযোগিতা করতে হবে। যারা আমার স্থানীয় নেতৃবৃন্দ আছে তাদেরও কিছুটা দায়িত্ব আছে। মাননীয় প্রধানমন্ত্রী যেমন ঢাকা উত্তর দক্ষিণ সহ ক্লিন এবং গ্রিন দেখতে চায়, সেই জিনিসটাকে আমরা এখান থেকে শুরু করতে পারি। এ সময় ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক স্থানীয় সরকার নির্বাচনেও নিজেদের জন্য ভোট চান। প্রতিশ্রুতি দেন আরও কাজ বাস্তবায়ন করার। আমাদের প্রধানমন্ত্রী আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন, কারণ আপনারা যদি আস্থা রেখে আমাদেরকে ভোট দেন তাহলে মেয়র হওয়ার পর আরও বেশি কাজ করতে পারবো। অনেকে চায় না বাংলাদেশটা ভালো থাকুক, এই জন্য দেখবেন এইটা নিয়ে আন্দাজে একটাই শুরু করে। কিছু কিছু আছে লোক এখন থেকেই খোঁচাইতেছে কিভাবে আমার দেশটাকে অস্থির করা যায়। তো তাদের পাল্লায় কি পা দেওয়া যাবে? পা দেওয়া যাবে না। পর্যায়ক্রমে ইশতেহারে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বিএনপি, এমন প্রত্যাশার কথাও জানান 2 প্রশাসক। সহযোগিতা করবেন যাতে কাজ করতে পারে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে ধর্ষণকারীরা নয়, ধর্ষণের শিকার কিশোরীকে হত্যা করেন তার সৎ বাবা। অপমান থেকে মুক্তি পেতে মেয়েটিকে খুনের পরিকল্পনা করেন তিনি। এরই মধ্যে আদালতে জবানবন্দিও দিয়েছেন সৎ বাবা আশরাফ আলী। নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনা নিল নতুন মোড়। ধর্ষকেরা নয়, সৎ বাবাই খুন করেন মেয়েকে। শনিবার দুপুরে সদর থানায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার। বৃহস্পতিবার বিকেলে মাধবদী থেকে সন্দেহের তালিকায় থাকা সৎ বাবা আশরাফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। এই সময় বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। 10 ফেব্রুয়ারি মেয়েটি ধর্ষণের শিকার হওয়ার পর বিচারসহ নানা কারণেই সৎ মেয়ের উপর ক্ষিপ্ত হওয়ার কথা জানান আশরাফ আলী। অপমান থেকে বাঁচতে হত্যার পরিকল্পনা করেন তিনি। 25 ফেব্রুয়ারি মাধবদীর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেতে মেয়েকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ধর্ষণে অভিযুক্ত নূর মোহাম্মদ নুরা সহ অন্যদের হত্যার ঘটনায় ফাঁসানো হয়। তার মেয়ের স্বভাব চরিত্র ভালো ছিল না, সে বিভিন্ন অসামাজিক কার্যক্রমে জড়িত ছিল বলে সে বিভিন্নভাবে সে বিরক্ত ছিল, তার প্রতি অ্যানয়েড ছিল এবং সে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছিল। বিধায় সে একাই প্ল্যান করে যে মেয়েটাকে সে মেয়ের দুনিয়া থেকে সরে দিবে। এর আগে কিশোরীকে ধর্ষণের পর হত্যার মামলায় নূর মোহাম্মদ নুরা সহ 9 জনের বিরুদ্ধে মামলা করা হয়। গ্রেফতার করা হয় 8 জনকে। তারা এখন 8 দিনের রিমান্ডে আছেন। সময় সংবাদ, নরসিংদী। চাঁদা না দেয়ায় কক্সবাজারে স্ত্রীর সামনে ব্যবসায়ীকে খুন করেছে দুর্বৃত্তরা। এদিকে জেলার সদর হাসপাতালের লিফটের নিচ থেকে উদ্ধার হয়েছে এক নারীর মরদেহ। স্বামী গণেশ পালের মৃত্যুতে কক্সবাজার সদর হাসপাতালের মর্গের সামনে কান্না যেন কিছুতেই চেপে রাখতে পারছেন না স্ত্রী নেপালি। পুলিশ বলছে নিজ বাড়ির ড্রেন নির্মাণের কাজ করছিলেন গণেশ পাল। এলাকার জিশান তার কাছে 1 লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে জিশান সহ অজ্ঞাতনামা আরও 4 জন মিলে হামলা চালায়। গণেশ পালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার চাঁদা দিতে হবে, নাইলে তোর জান নিয়ে ফেলবো, এই বলতে বলতে পিছনে 8 জন এসে মেরে দিছে। ওদের সাথে যারা জড়িত তাদের শাস্তি দাবি করছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এই বিষয়টার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছেন আর আসামি ধরার কার্যক্রম অব্যাহত রয়েছে। এদিকে গত 3 মার্চ অসুস্থ মেয়েকে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন কোহিনুর আক্তার। পরদিন দুপুরে ওষুধ আনার কথা বলে নিচে নামার পর ফিরেননি তিনি। শনিবার দুপুরে হাসপাতালে দুর্গন্ধ ছড়ালে লিফটের নিচ থেকে উদ্ধার করা হয় কোহিনুরের লাশ। আমরা তো অনেকদিন আসি, কোনোদিন তো একটা মানুষ দেখা যায় না। এই মানুষকে জানমালের নিরাপত্তা নাই। কোহিনুরের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখার পরে দেখা যায় যে কি উনি 4 তলায় থাকা অবস্থায় লিফটের দরজা এরকম খুলে ভিতরে ঢুকতে চান এবং ওখানে পা দেওয়ার সাথে সাথে নিচে পড়ে যান। এই হলো ঘটনা, কিন্তু ওই সময় ওনার আশেপাশে কেউ ছিলেন না, যে কারণে এই ঘটনাটা ওনারা কেউ দেখে নাই। কোহিনুর উখিয়ার রাজাপালংয়ের দক্ষিণ ডেইলপাড়া এলাকার বাসিন্দা। তার স্বামী নুরুল ইসলাম কাতার প্রবাসী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
নেপালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে জেনজি সমর্থিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। কাঠমান্ডু পোস্টের বরাতে জানা যায়, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি ৬২টি আসনে জয়ী হয়েছে। প্রাথমিক গণনায় নেপালি কংগ্রেস ৮ আসনে এবং সিপিএন ইউএমএল ৭ আসনে এগিয়ে। ঝাপা ৫ আসনে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে ব্যাপক ব্যবধানে হারিয়েছেন বালেন্দ্র শাহ। ২৮৫ আসনের পার্লামেন্টে ১৬৫টি আসনে বৃহস্পতিবার সরাসরি ভোট হয়েছে। বাকি ১১০ আসন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্ধারিত হবে। শান্তিপূর্ণ ভোট আয়োজন করায় দেশটির সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকটের শঙ্কায় কাঁপছে দক্ষিণ কোরিয়া। তেলের দাম বাড়ার আশঙ্কায় পেট্রোল পাম্পগুলোতে ভিড় করছেন সাধারণ চালকরা। পরিস্থিতি সামাল দিতে সংযুক্ত আরব আমিরাত থেকে জরুরি ভিত্তিতে ৬০ লাখ ব্যারেল তেল আমদানির পরিকল্পনা নিয়েছে সিউল। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি আমদানিকারক দেশ দক্ষিণ কোরিয়া। তাদের মোট তেলের চাহিদার সিংহভাগই মেটানো হয় মধ্যপ্রাচ্য থেকে। তবে ইরানে মার্কিন ইসরায়েলি হামলার পর তেলের সরবরাহ ব্যাহত হয় আশঙ্কায় অস্থির হয়ে উঠেছে দেশটির জ্বালানি বাজার। দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কায় দক্ষিণ কোরিয়ার গাড়ি চালকরা এখন হন্য হয়ে ছুটছেন পেট্রোল পাম্পে। দক্ষিণ কোরিয়া তেল উৎপাদন করে না, পুরোপুরি আমদানির ওপর নির্ভর করতে হয়। এর সঙ্গে ডলার উনের বিনিময় হারও বাড়ছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে। যুদ্ধ পরিস্থিতির কারণে সব দেশেই অকটেন সহ বিভিন্ন তেলের দাম বৃদ্ধি পেয়েছে, কোরিয়াতেও সেভাবে বৃদ্ধি পেয়েছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে পরিবহন খরচ থেকে শুরু করে শিল্প উৎপাদন সবকিছুতেই নেতিবাচক প্রভাব ফেলবে। এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত থেকে অন্তত ৬০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার। সাম্প্রতিক সময়ে ডলারের বিপরীতে ওয়ানের মান সর্বনিম্ন হওয়ায় বিনিয়োগকারীদের মনেও এখন চরম উৎকণ্ঠা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। সাপ্তাহিক ছুটির দিনে ইফতার করতে সমুদ্র সৈকতে ভিড় করেন মালদ্বীপ প্রবাসীরা। প্রবাসে সারাদিনের কর্মব্যস্ততা আর রোজা রাখার পর মনোরম পরিবেশে রোজা ভাঙেন তারা। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। পবিত্র মাহে রমজানে ইফতার করতে মালদ্বীপের সমুদ্র সৈকতে ভিড় করেন প্রবাসী বাংলাদেশিরা। সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ে, ঠিক তখনই সৈকতে জড়ো হতে থাকেন প্রবাসীরা। পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে খোলা আকাশের নিচে এই ইফতারের দৃশ্য হয়ে ওঠে এক অপূর্ব মিলন মেলায়। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে এ সংখ্যা আরও বেড়ে যায়। স্বজনদের ছাড়া এমন পরিবেশে রোজা ভাঙার মুহূর্তে প্রবাসীদের মধ্যে ছড়িয়ে পড়ে ঐক্য আর আনন্দ। শুক্রবার মালদ্বীপের লুনুজিয়ারা পার্ক সৈকতে রমজানের পবিত্রতা রক্ষা ও প্রবাসীদের বন্ধন অটুট রাখতে এমনই এক ব্যতিক্রমী ইফতারের আয়োজন করেন বাংলাদেশি প্রতিষ্ঠান ঢাকা ট্রেডার্স। প্রতিষ্ঠানটির কর্ণধার ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। সবাইকে দাওয়াত করেছিলাম, সবাই আসছে, সবাই ভালো মতো এসে সবাই ইফতার করছে, ঠিক মতো সময় এসে সবাই আনন্দ উপভোগ করছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই তারা আসার জন্য। আমি ভবিষ্যতেও এরকম যেন আবার প্রোগ্রাম করতে পারি, এজন্য সবার কাছে দোয়া কামনা করছি। প্রবাসে সারাদিনের কর্মব্যস্ততা আর সিয়াম সাধনার পর শেষ বিকেলের ইফতারের মুহূর্তটুকুই স্বস্তি আর প্রশান্তিতে কাটাতে পেরে আয়োজককে ধন্যবাদ জানান প্রবাসী বাংলাদেশিরা। মালদ্বীপসের সকল প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে এত সুন্দর একটি পরিবেশে মনোমুগ্ধকর এত সুন্দর ইফতারের আয়োজন, এটির জন্য অশেষ ধন্যবাদ। বছরের অন্য সময়গুলোতে প্রবাসীদের এমন ঐক্য ও মিলন মেলার দৃশ্য খুব কমই দেখা যায়। সময় সংবাদ, মালদ্বীপ। লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী কমিউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি কমিউনিটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দ্য সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটার্স SBBS এর সভাপতি মোহাম্মদ নুরুল গাফফার। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সম্পাদক ইমরুল শেখ ইমো। আর উপস্থিত ছিলেন সোসাইটির সাবেক প্রেসিডেন্ট এহসান হক সহ বিশিষ্টজনরা। দোয়া ইফতারের মধ্য দিয়ে শেষ হয় ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী কমিউনিটির এই আয়োজন। Invite all of you to get this blessed month. It gives us a lot of reminders. As instead of enjoying ourselves, I am still scared to make any fun. But at the same time, you can meet that
পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আগে ভাগে টিকিট কেটেও দেশে ফেরা অনিশ্চিত মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের জেরে অনেক দেশই ফ্লাইট স্থগিত রেখেছে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। প্রবাসী বাংলাদেশিদের কাছে ঈদ মানেই দীর্ঘ প্রতীক্ষার পর নারীর টানে বাড়ি ফেরা। সে স্বপ্ন পূরণে কুয়েতে বসবাসকারী অনেক প্রবাসী মাসখানেক আগেই বুক করে রেখেছিলেন বিমানের টিকিট। তবে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা সে স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন দেশের আকাশপথ ও বিমানবন্দরগুলো সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। দেশে যাওয়ার জন্য টিকিট কিনছিলাম, কিন্তু এখন যে অবস্থা এই দেশের অবস্থা খারাপ অনেক আর কি। তো ঈদের আগে যাওয়ার চেষ্টা ছিল আর কি, এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি। সরকারের কাছে একটা আবেদন যে যদি স্বাভাবিক হয় তাহলে আমাদের একটু যেভাবে নেয়ার ব্যবস্থা করে সরকারের কাছে। ভুক্তভোগীদের তালিকায় কেবল কর্মজীবীরাই নন, রয়েছেন ভ্রমণকারীরাও। কেউ কেউ অল্প সময়ের জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভ্রমণে এসে আটকা পড়েছেন। প্রতিনিয়ত এয়ারলাইন্স অফিসগুলোতে যোগাযোগের পরেও কাটছে না দুশ্চিন্তা। আমরা আব্বুর কাছে ঘুরতে আইছি, এখন আমরা যাওয়ার সময় যুদ্ধ লেগে গেছে, এখন যাওয়া পারে না, এখন এয়ারপোর্টে একটা বোম মারছে, এখন এই সেই যাবো কবে আল্লাহ জানে। বিমানের টিকিট হাতে থাকা সত্ত্বেও এই অনিশ্চয়তায় প্রবাসীদের ঈদের আনন্দকে ম্লান করে দিচ্ছে। তবে শীঘ্রই আকাশপথে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে, এমনটাই আশা তাদের। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। অবৈধভাবে ভোটার তালিকা থেকে ভারতীয় নাগরিকদের নাম বাদ দেওয়া হয়েছে এমন অভিযোগ এনে কলকাতার ধর্মতলায় অনির্দিষ্ট সময়ের জন্য অনশন মঞ্চে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন কর্মসূচি নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি ও কংগ্রেস নেতৃত্ব। চলমান ভোটার তালিকার নিবিড় সংশোধনী কার্যক্রমে প্রায় ৬২ লক্ষ মানুষের নাম বিবেচনাধীন রয়েছে, আর বাদ গিয়েছে ৫৮ লক্ষ নাম। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। আগামী ৭ মে মেয়াদ শেষ হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। এর আগে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা থাকলেও ভোটার তালিকার নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ায় জটিলতার অভিযোগ তুলে রাজপথে নেমেছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। রাজ্যের ৭,৬৬,০০,০০০ ভোটারের মধ্যে এবার বিবেচনাধীন হিসেবে যুক্ত হয়েছে ৬২ লাখ নাম, বাদ পড়েছে ৫৮ লাখ। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিপুল সংখ্যক নাম বাদ দিয়েছে বিজেপি। আর তৃণমূলের বিরুদ্ধে বিজেপি সহ বিরোধীদের অভিযোগ, রাজ্যে ৫৮ লাখ মৃত ও স্থানান্তরিত ভোটার রেখে জালিয়াতির মাধ্যমে ভোটে জিতে আসছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। স্থানীয় সময় শুক্রবার কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলে স্থায়ী মঞ্চ তৈরি করে অনির্দিষ্টকালের জন্য বসে হুঙ্কার ছাড়েন তৃণমূল নেতৃত্ব। প্রশ্ন তোলেন নির্বাচিত প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির পদ নিয়েও। নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি এন্ড তাদের দালাল কমিশন। মনে রাখবেন, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি, তাই আমরা খুঁজে বের করি, তাদের আমি এখানে প্যারেড করাবো। এই ৬০ লক্ষ মানুষ পরোক্ষভাবে দেশের রাষ্ট্রপতি কে হবে, উপরাষ্ট্রপতি কে হবে ঠিক করেছে। যাদের নির্বাচিত করেছে সেই সাংসদরা ভোট দিয়েছে। তাহলে এই ৬০ লক্ষ মানুষ যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, তাহলে দেশের প্রধানমন্ত্রী কেন আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে না? তবে জনপ্রিয়তা তলানিতে যাওয়ায় এবার হেরে যাওয়ার আতঙ্কে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন বলে কটাক্ষ করেন বিজেপি ও কংগ্রেস নেতৃত্ব। তাদেরকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রাখার জন্য ধর্ণা দিতে বসেছেন। ভারতীয়দের জন্য উনি ভোটার তালিকা সম্পূর্ণ করার মধ্যে দিয়ে, অবাধ করার মধ্যে দিয়ে ততক্ষণ পর্যন্ত নির্বাচন করা উচিত নয়, নির্বাচন স্থগিত রাখা উচিত। যদিও অভিযোগের পক্ষে বা বিপক্ষে শক্তিশালী কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি কোনো পক্ষই। এই রাজনৈতিক বিতর্কের মাঝেই ঘনিয়ে আসছে ভোটের সময়। তাই ভোটার তালিকায় বিবেচনাধীন নামের বাছাই প্রক্রিয়ায় বিচারকদের মাধ্যমে দ্রুত শেষ করতে চাইছে নির্বাচন কমিশন।
2025 সালে বিহারে প্রথম ভোটার তালিকার নিবিড় সংশোধনীতে প্রায় 53 লাখ ভোটারের নাম বাদ যাওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়ে নির্বাচন কমিশন। সেই বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যক আসনে জয় পেয়ে ক্ষমতায় বসে। এরপরই পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া শুরু করে কমিশন। তবে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে পশ্চিমবঙ্গেই। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। খেলার খবর। বিসিবির প্রধান নির্বাচক হিসেবে পুরনো মুখ নয়, নতুন কেউ এলে তা দেশের ক্রিকেটের জন্য হবে ইতিবাচক। লিপুর জায়গায় নান্নু বা সুমনের চেয়ে নতুন কাউকে নেয়ার পক্ষে ক্রিকেটার ইমরুল কায়েস। সাকিব আল হাসানকে দ্রুত জাতীয় দলে ফেরানোর পক্ষেও তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজেই তাকে দেখতে চান ইমরুল। অস্ট্রেলিয়ার সিডনি থেকে আরও জানাচ্ছেন সহকর্মী পারভিন আখতার। অস্ট্রেলিয়ার সিডনিতে নতুন ঠিকানা গড়েছেন টাইগার ক্রিকেটার ইমরুল কায়েস। স্ত্রীর অনুপ্রেরণায় অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন। সিডনির রেবি ক্রিকেট একাডেমিতে আছেন কোচ হিসেবে। স্থানীয় গোস্ট ক্লাবের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন। নিজের ছোট্ট একটা একাডেমিও গড়ে তুলেছেন। সব মিলিয়ে প্রবাসে বাংলার ক্রিকেটের আমেজ নিয়ে এসেছেন ইমরুল। দেশের ক্রিকেটের মায়া ত্যাগ করে প্রবাসে এলেও দেশের ক্রিকেটের খোঁজ খবর ভালোই রাখেন তিনি। ক্যারিয়ারে পারফর্ম করেও নিজে বঞ্চিত হয়েছেন বারবার। তাই নির্বাচক প্যানেলে যোগ্য ব্যক্তির প্রয়োজন। তার চেয়ে ভালো আর কে বোঝে। দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ জায়গায় তাই আর পুরনোদের নয়, নতুন কাউকে চান ইমরুল। আবার নাকি ঘুরে ফিরে আমাদের আগেকার সিলেক্টর প্যানেলকে আমরা নিয়ে আসার প্ল্যান করছি। আমার কাছে মনে হয় যে এটা খুবই একটা হাস্যকর একটা বিষয় হবে, কারণ বিগত 10-12 বছর ধরে একই জিনিস যদি আবার পরবর্তীতে এসে আবার সিলেকশন প্যানেলে আসে, আমার মনে হয় খুব একটা ডেভেলপ হবে না, একই ব্রেন বা একই মেন্টালিটি। সো আমার মনে হয় যে নতুনদের এখন সুযোগ দেওয়া উচিত। কথা বলেছেন সাকিব প্রসঙ্গেও। বোর্ডের পক্ষ থেকে সবুজ সংকেত এলেও দেশ সেরা ক্রিকেটারের বিরুদ্ধে হওয়া মামলার সমাধান না হওয়ায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে খেলতে পারছেন না সাকিব। তবে আশা করা হচ্ছে নিউজিল্যান্ড সিরিজে দেখা যাবে তাকে। ইমরুল নিজেও চান সাকিব ফিরুক আপন ভুবনে। সাকিবের ইস্যুটাকে নিয়ে আমরা এত বেশি টানা চেষ্টা করতেছি যে আসলে এটা মানে বাইরের মিডিয়াগুলো, বাইরের মানুষগুলো হাসাহাসি করে, কারণ সাকিবের মতো একটা লেজেন্ড প্লেয়ার যখন বাংলাদেশে যেতে পারে না তার নিজের কান্ট্রিতে, মানুষও খুব শকড হয় যে আসলে কেন এরকম হয় তোমাদের দেশে। দেশের ক্রিকেটের পাট চুকালেও কোচিং নিয়ে ঠিকই ফিরতে চান ইমরুল। বিপিএল এ সিলেট টাইটান্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করে গেছেন তিনি। স্বপ্ন এরপর আরো বড় কিছুর। এরা যদি এই প্রফেশনে আসলে আমার মনে হয় এই জায়গাটা আরো স্ট্রং হবে। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। পাকিস্তান সিরিজ দিয়ে 4 মাস পর আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে বাংলাদেশ। সাউথ আফ্রিকার 2027 বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজে পেস বান্ধব উইকেট বানানোর পরামর্শ সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের। এছাড়া ব্যাটিংয়ের সমস্যা কাটাতে এই সিরিজে সুযোগ পাওয়া ক্রিকেটারদের পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে তিনি। এদিকে রোববার প্রধান নির্বাচক পদে আবেদন করবেন সাবেক এই নির্বাচক। পাকিস্তান সিরিজ দিয়ে 4 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। এই সিরিজ সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা। নিজেদের ঝালিয়ে নিতে মিরপুরে এদিন হয়েছে ম্যাচ সিনারিওতে অনুশীলন। পাকিস্তান সিরিজে ডাক পাওয়া বেশিরভাগ ক্রিকেটাররাই খেলেছেন বিসিবি একাদশে, আর বিসিএল অল স্টারে ছিলেন অঙ্কন, সৌম্য ও তানবীর। 2 ভাগে 50 ওভারের ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা। তবে এই সিরিজকে শুধু প্রত্যাবর্তনের মঞ্চ নয়, সাউথ আফ্রিকায় হতে যাওয়া 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এই সিরিজে জয় ভিন্ন কিছু ভাবার সুযোগ নেই টাইগারদের। এছাড়া এই সিরিজে সব পরিকল্পনা সাউথ আফ্রিকার কন্ডিশনকে বিবেচনায় রেখে সাজানোর পরামর্শ সাবেক অধিনায়কের। এই সিরিজটা কিন্তু শুরু হচ্ছে আমি শিওর যে আমাদের বিশ্বকাপ মাথায় রেখে, উইচ ইজ ইন সাউথ আফ্রিকা। তো সাউথ আফ্রিকা তো স্পিনিং উইকেট হবে না, আর যেহেতু টিমটা পাকিস্তানের সাথে স্পিনিং উইকেট করাও যায় না। আমরা আগে দেখেছি ওরকমভাবে সময় দিলে ঘাস লাগলে মিরপুরের মাঠেও কিন্তু ফাস্ট বোলাররা বেশি অ্যাডভান্স পেয়ে থাকেন, এবং আমাদের স্কোয়াডটা দেখে মনে হচ্ছে যে আমরা সেই ধরনের উইকেট বানাতে যাচ্ছি। অবশ্যই আমরা জেতার জন্য কন্ডিশনটা তৈরি করবো, বাট সেম টাইম ওয়ার্ল্ড কাপে কীরকম কন্ডিশন ফেস করতে পারি সেটা মাথায় রাখাও খুব দরকার আমাদের। ওয়ানডে ফরম্যাটে খুব একটা ভালো ছন্দে নেই বাংলাদেশ। ব্যাটারদের ধারাবাহিকতার বড্ড অভাব। বড় চিন্তা মিডল অর্ডার। সমস্যা সমাধানে লিটন আফিফ এবার আস্থা রাখছে বিসিবি। তবে যারাই খেলুক তাদের পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে বাসার। যেহেতু ওয়ার্ল্ড কাপে সে এই প্রিপারেশন 1 বছর নাকি 1 বছরের প্রিপারেশনকে ওয়ার্ল্ড কাপ নিয়েই হবে, সেই ক্ষেত্রে আমাদের ডেফিনেট প্ল্যান মাথায় থাকা উচিত যে কোন খেলোয়াড়কে আমরা দলে নিতে চাই, আমরা কোন ধরনের ক্রিকেট খেলতে চাই, সেই ধরনের ক্রিকেটের সাথে কার খেলা যায়। সব দেশ কিন্তু এরকমই করে থাকে, তারা যে ধরনের ক্রিকেট খেলতে চান ওই ক্রিকেট খেলার জন্য কোন খেলোয়াড় প্রিপেয়ার তাকেই কিন্তু সিলেক্ট করা হয়ে থাকে। সেক্ষেত্রে অনেক হয়তো আনফর্চুনেট হন, বাট সেটা আসলে প্ল্যানিংটা এভাবে হওয়া উচিত। আর যখন কাউকে নেওয়া হয় তখন তাকে একটু সুযোগ দেওয়া উচিত।
এদিকে কদিন আগে হুট করে আলোচনা ওঠে জাতীয় দলের প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার, কিন্তু সে গুঞ্জনে পানি ঢেলে প্রধান নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি দেয় বিসিবি। প্রথমে দ্বিধায় থাকলেও শেষ দিনে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন বাশার। আপনারা তো জানেন ক্রিকেট বোর্ড একটা বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে সবাই অ্যাপ্লাই করছেন, তাদের মধ্যে থেকে হয়তো কাউকে বেছে নেওয়া হবে। ব্যাপারটা আসলে এমনই আছে এই অবস্থা। তা আমি তো ইনহাউস, আমি তো বাইরে কেউ না, আমি তো এখনো ক্রিকেট বোর্ডের সাথেই আছি। তো আমার ব্যাপারটা একটু ভিন্ন, আমি হয়তো কালকে হয়তো দিয়ে দিব। 2027 বিশ্বকাপের আগে মোট 22টি ওয়ানডে খেলার কথা বাংলাদেশের। পরবর্তী সিরিজই দল গঠন করবেন নতুন নির্বাচক প্যানেল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে দেশের ফুটবল ভক্তদের চিন্তামুক্ত করলেন হামজা চৌধুরী। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে আজ লেস্টার সিটির হয়ে 82 মিনিটের মাঠে নামেন হামজা। যদিও ম্যাচে জিততে পারেনি তার দল। ইপসউইচের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে লেস্টার। চলতি বছরের জানুয়ারিতে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ইনজুরিতে পড়েন তিনি। ম্যাচ শেষে ক্র্যাচে ভর করে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। ধারণা করা হয়েছিল 8 থেকে 9 সপ্তাহের জন্য ছিটকে যাবেন হামজা। তাতেই এশিয়ান কাপে তাকে পাওয়া নিয়ে দুশ্চিন্তা বাড়ে বাংলাদেশের। হামজা ইনজুরি থেকে দ্রুত সেরে ওঠায় চিন্তা অনেকটাই কেটে গেছে। ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের আগেই হামজাকে ক্যাম্পে পাওয়ার সম্ভাবনাও বেড়ে গেছে। এই ছিল প্রবাসী সময়, সঙ্গেই থাকুন সময়।